সিলেটে হযরত শাহজালাল শাহ পরানের মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের। সকাল 11টায় জনসভা, নেতাকর্মীদের স্লোগানে মুখর সমাবেশ স্থল। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছে জামায়াত। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের পর মাঠে নামবে এনসিপি। ঋণ খেলাপি হয়েও আইনের ফাঁকফোকরে পার পেলেন ৪৫ প্রার্থী। ইসিরও সংশ্লিষ্টতা দেখছেন বিশেষজ্ঞরা, আস্থা ধরে রাখতে লাগাম টানার তাগিদ। থাকলেই সে ব্যাংকরাপ্ট থেকে উঠে আসে না, এটা একটা সীমিত সময়ের জন্য একটা প্রোটেকশন একটা অর্ডার। এই প্রোটেক্টিং অর্ডারটা দিয়ে তাকে ব্যাংকরাপ্ট থেকে বাইরে আনার কোনো সুযোগই নাই, আইনের মধ্যে নেই। এবং বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে বাংলাদেশকে, না হলে জায়গা পাবে স্কটল্যান্ড। আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে সময় বেঁধে দিল আইসিসি। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় সেখানে পৌঁছে জিয়ারত করেন হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার। পরে স্ত্রী ডাক্তার জুবাইদার পৈতৃক বাড়িতে গিয়ে এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি। সকাল 11টায় বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা ময়দানে। সিলেট থেকে আরও জানিয়েছেন সন্দীপন শুভ। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাত ৮টায় যখন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, তখন তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে। আসার পথে বিমানবন্দর থেকে মাজার গেইটে অপেক্ষমান লাখো জনতাকে শুভেচ্ছা জানান তিনি। এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন তিনি। তারেক রহমানের এমন আগমনে উচ্ছ্বসিত বিএনপির স্থানীয় নেতারা। তিনি নট অনলি চেয়ারম্যান অফ দ্য বিএনপি, তিনি সিলেটের জামাই, সিলেটের দুলাভাই। আমাদের আলাদা ফিলিংস কাজ করছে। সুতরাং লুকের ওখানে হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনের ঢেউয়ে সকল অপশক্তি বেসে যাবে ইনশাআল্লাহ। বিএনপির দ্বারা শেষ বিজয়ী। মাজার জিয়ারত শেষে রাত 12:30টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন তিনি। তারপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তারেক রহমান। পরে এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষে ভোট চান তিনি। আগামী দিনের এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা, আমরা যে ফ্যামিলি কার্ড দেব মায়েদের জন্য, ঘরে ঘরে সেই ফ্যামিলি কার্ড যাতে পৌঁছতে পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার সকাল 11টায় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে ফেরার পথে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় 2টি আলাদা জনসভায় বক্তব্য দেবেন। সন্দীপন শুভ, এখন সিলেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণার প্রথম দিনে আজ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সকাল 11টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকে সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন নেতাকর্মীরা। তারা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর আলিয়া প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মীদের পাশাপাশি ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। নগরের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে যোগ দেবেন। এটা তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। জনসভা ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেছেন আলিয়া মাদ্রাসা মাঠে। জনসভার বিস্তারিত জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন গুলজার আহমেদ। গুলজার, জনসভা ঘিরে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন আর কি বলছেন তারা?
দেখুন, আসলে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু, এবং বিশেষ করে বিএনপির কথা যদি আমরা বলি, সেই বিএনপি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তাদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করছে। অর্থাৎ আজকের সকালের যে সূর্য, সেটি বলতে হবে যে সিলেট অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটা উজ্জ্বল, কারণ এখানে আমরা এখন সকাল 8টা বাজে, কিন্তু ভোর থেকেই মূলত সিলেটের যে সকল নেতাকর্মী আছেন বিএনপি সমর্থিত, ইতিমধ্যে তারা মাঠে এসে পৌঁছেছেন, এবং আমরা দেখেছি হাজারো মানুষের স্রোত রয়েছে পুরোটা শহর জুড়ে। অর্থাৎ এখনো সিলেট সবার কেন্দ্র বা আগমনের কেন্দ্রস্থল হচ্ছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা অধিকাংশ হচ্ছে প্রার্থীদের অনুসারী, এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আপনি জানেন যে সিলেটে 6টি আসন আছে, সিলেটের 6টি আসন এবং সুনামগঞ্জের 5টি আসন। সেই 11টি আসনের কর্মী সমর্থক যারা আছেন তারা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল রাত থেকেই কিন্তু অবস্থান করছেন অনেকেই। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের এই সমাবেশকে ঘিরে তাদের প্রত্যাশার জায়গা আসলে কোনটি। তারা যেটি বলছেন যে দীর্ঘ অনেক বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের অপেক্ষায় যে দেশবাসী ছিল, সেই নির্বাচনের জন্য মূলত সবাই অপেক্ষা করছেন, এবং এই নির্বাচনের প্রার্থী বিশেষ করে যারা বিএনপি থেকে মনোনীত হয়েছেন বা বিএনপি থেকে ধানের শীষ মার্কায় যারা নির্বাচন করছেন, তাদের দিকেই মানুষের ঝোঁক বেশি রয়েছে। এবং এখানে সুনামগঞ্জ থেকে এসেছেন, দিরাই সাল্লা থেকে এসেছেন বিশ্বনাথ থেকে এসেছেন, জগন্নাথপুর থেকে, বিভিন্ন উপজেলার, অর্থাৎ 2টি জেলার সুনামগঞ্জ এবং সিলেট জেলার যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলা থেকে সকল নেতাকর্মীরা এসেছেন। শুধু নেতাকর্মীরা, অনেক সাধারণ মানুষও রয়েছেন। আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণার দিনে বিএনপির প্রতি তাদের ভরসা আসলে কতটুকু। তারা বলছেন যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল যোগ্য ব্যক্তিদের দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছেন তারেক রহমান, এবং তিনি যেহেতু নির্যাতিত এবং দীর্ঘ 17 বছর দেশে থাকতে পারেননি নানান নির্যাতনের কারণে, তিনি যখন ফিরেছেন এরকম একজন অভিসম্ভাবী নেতাকে পেয়ে তারা অনেকটা উচ্ছ্বসিত, এবং সেই সময়ের জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা জানি যে আজকে গতকালকে তারেক রহমান সিলেটে এসেছেন, এসে তিনি যে মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন তারই প্রতিদান স্বরূপ আজকের এই সকালটা। অর্থাৎ সকালের সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জুড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ অর্ধেক মাঠ, অর্থাৎ এই অনেক বড় মাঠটি লোকে লোকারণ্য হয়ে গেছে, এবং রাস্তায়ও বিশেষ করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকেই কিন্তু মানুষ এখনো আশা আছে, এবং তারা অনেকটা অপেক্ষা করছেন। সিলেট জেলা এবং মহানগর বিএনপির আয়োজনে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে তারা আগেই বলছিলেন যে স্মরণকালের একটি সভা করতে চায় সিলেট জেলা এবং মহানগর বিএনপি, এবং তাদের প্রত্যাশা, অর্থাৎ যে আশা নিয়ে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং যোগ্য দল হিসেবে বিএনপিকে কেন মানুষ সমর্থন করবে, এই বিষয়গুলো তারা আজকের মূলত জনসভা থেকে তারা প্রাধান্য দিতে চাচ্ছেন। এবং তারেক রহমানের কাছ থেকে তারা যে সুস্পষ্ট নির্দেশনা কিংবা যে বক্তব্যটুকু পাবেন, সেই অনুসারে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ প্রান্তিক জনপদের মানুষের কাছে তাদের তারেক রহমানের যে বার্তা আছে, সেই বার্তাটি পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করবেন। এবং তারা বলছেন যে যখনই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়, অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন যেদিন থেকে তফসিল ঘোষণা করে, তারপর থেকেই মূলত বিএনপি কেন্দ্রিক যে রাজনৈতিক যে সকল কার্যক্রম আছে, তাদের দলীয় নেতাকর্মীর পাশাপাশি তারা চেষ্টা করেছেন সাধারণ মানুষকে আসলে অংশগ্রহণ করার জন্য। তো আজকে তারেক রহমানের যে কর্মসূচি আছে, মূলত সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিনি সকাল 11টায় পৌঁছাবেন, এবং 11টায় তিনি আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। এর আগে তিনি আজকে যেটি করবেন, সিলেটে এবং সুনামগঞ্জের যে সংসদীয় আসনগুলো রয়েছে, এখান থেকে যারা প্রার্থিতা করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন, এবং বিএনপি এই নির্বাচনে কি করতে চায় এবং বিএনপির লক্ষ্য উদ্দেশ্য, এবং তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগামীর বাংলাদেশ কেমন হবে, সেই পরিকল্পনাগুলো দলের চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং অনেক সমর্থক, আমরা বলবো তাদেরকে সমর্থক, তারা কিন্তু মুখে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। তো এই হচ্ছে এখনকার সর্বশেষ তথ্য। এনি সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে আজ নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরের দিন 23 জানুয়ারি সকালে পঞ্চগড়, বেলা 2টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গৌড়ের শহীদ ময়দানে, বিকেল 4টায় ঠাকুরগাঁয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। একই দিন সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে সমাবেশে অংশ নেবেন তিনি। রংপুরে রাত্রিযাপন শেষে সকালে জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল 10টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এদিকে খুলনার 6টি আসনের সব প্রার্থী সকাল থেকেই নেমে পড়েছেন প্রচারণার মাঠে। খুলনা 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রথম দিনে পথসভা দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এ নিয়ে আরও জানাতে জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া এলাকায় আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তরিকুল, জেলায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে কিনা জানাবেন, আজ কোথায় খুলনা 5 আসনে প্রচারণার বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। সেই সূচি অনুযায়ী খুলনার 5 আসনে আমি রয়েছি ধামালিয়া ইউনিয়নে, এখানে 9 নম্বর ওয়ার্ডে রয়েছি। এখানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির আলী আসগর লবি। আমরা এখানে এসেছি, এখানে 9 নম্বর ওয়ার্ড জামাতের কার্যালয়ের উদ্বোধন হবে। একটু পরেই এখানে প্রার্থী নিজে উপস্থিত হয়ে উদ্বোধন করবেন এবং এর পাশে এখানে পথসভা করবেন। পথসভার পরেই তিনি মহিলা কর্মী সমাবেশে দুটো সভায় অংশ নেবেন। এরপর জনসংযোগ করবেন বিভিন্ন স্থানে। পুরো ধামালিয়া ইউনিয়ন এলাকা জুড়েই তিনি আজকে এই সভা করবেন বলে, জনসংযোগ এবং নির্বাচনী প্রচার প্রচারণা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের যে এই 5 আসনের ধামালিয়ার যে 9 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা রয়েছেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ওয়ার্ড অফিস এখানে স্থাপন করা হয়েছে এবং তারা যে নির্বাচনী আইন যেটি রয়েছে সেটি তারা মেনেই তারা এই অফিস কার্যালয়টি তারা করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লার যে প্রতীক রয়েছে এবং প্রার্থীর যে ছবি সহ বিভিন্ন মোড়ে মোড়ে প্যানা বা বিভিন্ন ধরনের যে ফেস্টুনগুলো রয়েছে সেগুলো তারা টাঙিয়ে দিয়েছেন এবং এর পরপরই তারা কর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে তারা বিভিন্ন জায়গায় প্রচারণায় নামবে, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন এবং তাদের যে নির্বাচনী এখানকার যে কার্যক্রমের যে বিষয়গুলো রয়েছে ওয়ার্ড ভিত্তিক এবং ইউনিট ভিত্তিক সেই লক্ষ্যে তারা তাদের কার্যক্রম শুরু করবেন। তবে একটা বিষয় বলে রাখি, খুলনা 5 আসন খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটি উপজেলা নিয়ে, এখানে ডুমুরিয়া এবং ফুলতলা, এই দুটি উপজেলা নিয়ে আসনটি গঠিত এবং এখানে ডুমুরিয়াতেই 14টি ইউনিয়ন রয়েছে আর এখানে ভোটারের সংখ্যা প্রায় 3.5 লাখ। তো সব মিলিয়ে এখানে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে প্রার্থীরা কিন্তু সেই সমস্যাগুলোই সামনে নিয়ে আসছেন। বিশেষ করে এই অঞ্চলে যে বিল ডাকাতির সমস্যা রয়েছে সেই সমস্যাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে আনি খুলনার ডুমুরিয়া উপজেলার 5 নম্বর যে আসন রয়েছে সেই আসনের ধামালিয়া এলাকা থেকে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন, তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। ঢাকা 15 আসনে জামায়াতের কর্মীদের উপর বিএনপি কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিক রহমান। বুধবার দুপুরে কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত কর্মীদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় সবার জন্য সমতল ভোটের মাঠ নিশ্চিতের আহ্বান জানান ডাক্তার শফিক রহমান। কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এই প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রচারণা কর্মসূচি 3 নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হবে। কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা। কালকে প্রচারণা কর্মসূচি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। জনগণের টাকা ফেরত না দিয়ে জনপ্রতিনিধি হতে দৌড়ে এগিয়ে ৪৫ জন ঋণ খেলাপি, যাদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীরাও। আইনের দোহাই দিয়েই দায় সারতে চাইছে খোদ নির্বাচন কমিশন। আইন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা আর আইনের অপব্যবহারেই পার পেয়ে যাচ্ছেন খেলাপিরা। বিস্তারিত জানাচ্ছেন নাইম কামাল।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এমপি হতে চাওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরী ভাগ্যবানী বটে। মাথায় তার ব্যাংকে গচ্ছিত রাখা জনগণের আমানতের ১,৭০০ কোটি টাকার ঋণ। বারবার প্রতিশ্রুতি দিয়েও যা পরিশোধ করেননি। কিন্তু বড় দলের বড় নেতার এই উপদেষ্টাকে সৌজন্যতা দেখিয়ে যেন দায় পরিশোধ করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদের ভাষায়, কমিশনের কাছে প্রমাণ থাকার পরও মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। নির্বাচন কমিশনার মাসুদের সৌজন্যতা কিংবা আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর মায়াকান্না রাজনীতির মাঠে কতটা প্রভাব তৈরি হলো সেটি বিশ্লেষণের বিষয়। কিন্তু শীর্ষ এই ঋণ খেলাপির প্রতি নির্বাচন কমিশনের মায়াকান্নাকে অবশ্য ভালোভাবে নেননি ভোটাররা। এর কারণ হয়তো তিল তিল করে জমানো টাকা জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে তুলতে না পারার ক্ষোভ। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি নির্বাচনের আগে যেভাবে ঋণ খেলাপি ধরার মহড়া চলে, আর্থিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং প্রশাসনের অন্দরে বাইরে, তা শেষ পর্যন্ত টেকে না কেন? কোর্ট দুইটা জিনিস খুব এখানে কনসিডার করে। একটা হলো যে এই যে বললাম যে ইকুইটির ব্যাপারটা, যে একটা লোক ব্যবসা করছে, হঠাৎ করে যদি তাকে থামিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, একটা সুযোগ দিয়ে দেখি। তো এই সুযোগের কন্ডিশন হিসেবে বলে যে 10% টাকা দিয়ে আসেন। তো তখন তারা যদি গুড ইন্টেনশন দেখা যায়, তা তো কিছু না কিছু টাকা তো দিয়েছে, তো ফর দিস টাইম একটু স্টপ থাক, এইটাই হলো মিসইউজ করে অনেকেই। উল্লেখ করা প্রয়োজন, এবারের মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা ৮২ এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন ঋণ খেলাপি হওয়ার কারণে। কিন্তু শেষমেশ সেখান থেকে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৫-এ, যার অন্তত ৩০ জন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ এনেছেন। আদালতের স্থগিতাদেশ পাওয়া ৩০ খেলাপির মধ্যে ১৪ জনই বিএনপির। শুরুতে খেলাপির তালিকায় জামায়াত ইসলামের ২ জন থাকলেও একজন অর্থ পরিশোধ করে অন্যজন বৈধতা পান আদালতের স্থগিতাদেশে। বৈধতা দেওয়া হয় নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে। সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির একজন করে। এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ১১ ঋণ খেলাপি। অর্থনীতিবিদরা বলছেন, আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যাচ্ছেন বড় বড় খেলাপিরা, যদিও অনিচ্ছাকৃত খেলাপিদের সুযোগের পক্ষে মত অনেকের। তিনি ঋণ খেলাপি কিনা সেইটা তো হলো, এটা সংশ্লিষ্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আছেন, আবার এটা অনেকে কোর্টে যে তারপরে তাদের কাছ থেকে একটা রায় নিয়ে আসেন। আপনি যদি ওই ইচ্ছাকৃত ঋণ খেলাপি না হন, তাহলে আপনাকে এই ধরনের কিছুটা সুযোগ কোনো সময় দিতে হয়, অন্তর্বর্তীকালীন একটা সুরক্ষা। তবে উল্টো কথা বলছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। তিনি বলছেন, স্থগিতাদেশের দোহাই দিয়ে নির্বাচন করতে দেওয়ার কোনো সুযোগ নেই। স্থগিতাদেশ থাকলেও বিদ্যমান আইনে খেলাপিদের নির্বাচন থেকে দূরে রাখার এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। স্টে অর্ডার থাকলেই সে ব্যাংকরাপ্ট থেকে উঠে আসে না। এটা একটা সীমিত সময়ের জন্য একটা প্রোটেকশন একটা অর্ডার। এই প্রোটেক্টিং অর্ডারটা দিয়ে তাকে ব্যাংকরাপ্ট থেকে বাইরে আনার কোনো সুযোগই নাই, আইনের মধ্যে নেই। আদালতের স্থগিতাদেশ আর নির্বাচন কমিশনের ছাড় পেলেও সাধারণ মানুষ ভোটের মাধ্যমে খেলাপিদের লাল কার্ড দেখাবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নৈতিকতার প্রশ্নে নতুন করে উদ্বেগের তৈরি করছে। যারা জনগণের গচ্ছিত আমানত ব্যাংক থেকে তুলে নিয়ে আর ফেরত দেননি, তারা কিভাবে জনপ্রতিনিধি হবেন সেই প্রশ্ন তুলছেন অনেকেই। খাত সংশ্লিষ্টরা বলছেন, যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নয়, তাদের জন্য জনপ্রতিনিধি হওয়ার পথ খোলা থাকলে তা জনআস্থাকে অনেকটাই দুর্বল করে তুলবে। তাই নির্বাচনী রাজনীতিতে সততা ও নৈতিকতার প্রশ্নে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। নাইম কামাল, এখন, ঢাকা। ২০২৩ সালের ঘূর্ণিঝড় মিথিলির কবলে পড়ে নিখোঁজ হওয়া বরগুনার ১৭ জেলের সন্ধান মিলেছে ভারতের গুজরাট রাজ্যের একটি কারাগারে। মৃত ভেবে যাদের শোক পালন শেষ করেছেন স্বজনরা, সেই ১৭ জেলে ২ বছর পর বেঁচে ফেরার স্বপ্ন দেখছেন তারা। প্রিয়জনের জীবিত থাকার খবরে উপকূলে বইছে আনন্দাশ্রু। এদিকে আইনি প্রক্রিয়া শেষে তাদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত সুজন আকনের প্রতিবেদনে। ২০২৩ সালের ১৬ই নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলির প্রলয়ঙ্কারী থাবায় লণ্ডভণ্ড হয়েছিল বঙ্গোপসাগর। সেই ঝড়ের কবলে পড়ে এফবি এলাহি ভরসা নামের একটি ট্রলারসহ নিখোঁজ হন বরগুনার ১৭ জেলে। দিন যায়, মাস পেরিয়ে বছর ঘোরে, প্রিয়জনের কোনো খোঁজ না পেয়ে একসময় আশা ছেড়ে দিয়েছিলেন স্বজনরা। মৃত ভেবে শুরু করেছিলেন শোক পালন। দীর্ঘ ২ বছর ৩ মাস পর হঠাৎই এলো সেই কাঙ্ক্ষিত সুসংবাদ। নিখোঁজ হওয়া জেলেরা মারা যাননি, বরং সীমানা পেরিয়ে ভারতের গুজরাটের একটি কারাগারে বন্দী রয়েছেন।
স্বজনদের দাবি তাদের যেন দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার। আল্লাহ জানে আগো দিলটা নরম বানাই দেয়, বাবাকে যাম সারিয়ে দেয়। আমাকে টাকা পয়সা নাই যে আমরা এই জায়গায় যাইয়া তালাশ দিয়ে আনতে পারমু বা আনমু। বাবুর আব্বু আর কি ফোন দিয়ে করছে, কোনো ভাষা বোঝে না, সব হিন্দিতে। তারপরে ভাষা বোঝে যে কইছে, ওসির নাম কইছে যে আমি সুরেশ আর কি, আর গুর্জর থানা থেকে বলছি। খবর আইতে আছে, শুনতে আছি আমরা কানে, কেউ গুরুত্বই দেয় না আমাকে জন্যে। আমাকে জন্য একটু যেন সরকার আপত্তি জানায়, গুরুত্ব দিয়ে আনিয়ে দেয়, এই দিয়ে আমরা চাই। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলেদের স্বজনরা কেউই বরগুনা মৎস্য দপ্তরে অভিযোগ করেনি। তারা নিয়ম অনুযায়ী আবেদন করলে কূটনীতিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলে জানান এই মৎস্য কর্মকর্তা। প্রপার চ্যানেলে আবেদনও করে না, যে কারণে আমরা সরাসরি কাজটা করতে পারতেছি। প্রথমত ওনারা একটা জিডি করে ওনাদের যে আইডি কার্ড আছে এবং এফআইডি কার্ড আছে, এই কার্ড দিয়ে আমাদের কাছে আবেদন করলে সহ মানে যেটা জিডি সহ, তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে এটাকে ত্বরান্বিত করতে পারবো। সম্প্রতি মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প থেকে বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখায় তথ্য আসে, নিখোঁজ জেলেরা গুজরাটের একটি কারাগারে বন্দী আছেন। পরে তালিকা অনুযায়ী নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঢাকায় পাঠায় এসবি। এদিকে বরগুনা পুলিশের পক্ষ থেকে ঢাকার এসবিতে জানালে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন বলে জানান পুলিশ সুপার। গুজরাটের ওই ইয়েতে আছে 17 জন আছে স্যার, কোনোটি কিন্তু স্যার কমপ্লিট কোনো ইয়ে নেই, নিউজ নেই স্যার। তারপর আমি এসবিকে যখন জানালাম স্যার, এসবি হেডকোয়ার্টার্সে যখন জানালাম, ওনারা স্যার ওনাদের ফরম্যাটে এটা ফর্ম মিস্টেকে জানিয়েছে। বিষয়টি অবগত আছেন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জেলেরা যেন দ্রুত দেশে ফিরতে পারেন তার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দেশেও ব্যুরোক্রেটিক ব্যবস্থা আছে, ওই দেশেও ব্যুরোক্রেটিক ব্যবস্থা আছে। অনেক সময় এই ফাইলের মধ্যে আটকে যায়, আচ্ছা ঠিক আছে দেখবো না, তারপরে দেখা গেল যে 1 বছর কোনো খবর নাই, এরকম হয়। সম্ভবত এই তথ্যটা আমি সম্প্রতি জানতে পেরেছি এবং নির্দেশনা দেওয়া হয়েছে যেন সমাধান করা হয় তাড়াতাড়ি। ইলিশের মৌসুম মানেই উপকূলে নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের আতঙ্ক। উত্তাল সাগরে মাছ ধরতে গিয়ে প্রতি বছরই নিখোঁজ হন অনেক জেলে। উপার্জনের একমাত্র মানুষটিকে হারিয়ে একদিকে প্রিয়জনের ফেরার আকুল প্রতীক্ষা, আর অন্যদিকে দারিদ্র্যের কষাঘাতে বিপন্ন হয়ে পড়ে উপকূলের শত শত জেলে পরিবার। সূচনা কোণ, এখন বরগুনা। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতীর পূজাকাল, আর সেই পূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শরীয়তপুরের মৃৎশিল্পীরা। রঙের তুলিতে প্রাণ পাচ্ছে প্রতিমা, মণ্ডপে মণ্ডপে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে দেবীকে। সজীব খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। সন্তানদের সঙ্গে সরস্বতী পূজার প্রস্তুতির ব্যস্ততায় শৈশবের পূজার আনন্দ যেন নতুন করে ফিরে পাচ্ছেন কোটাপাড়ার শিখা রানী পাল। তার কাছে সরস্বতী পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি স্মৃতি, আবেগ আর পারিবারিক বন্ধনের প্রতীক। সরস্বতী পূজা আমরা মনে করেন স্নান টান করবো, নতুন জামা কাপড় পরবো, মায়ের কাছে অঞ্জলি দেব, মা আমাদের বিদ্যা বুদ্ধি দেবে। বিদ্যাদেবীর প্রতিমাকে নিখুঁতভাবে সাজিয়ে তুলতে শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত কাজ করছেন কোটাপাড়ার মৃৎশিল্পীরা। সংসারের কাজ শেষ করেই রং তুলিতে মন দেন পরিবারের নারী সদস্যরাও। বছরের এই সময়টাই তাদের আয়ের সবচেয়ে বড় মৌসুম। যারা মাটির কাজ করি বা প্রতিমার কাজ করি, তাদের একটা সিজন। রঙের কাজ সম্পূর্ণ নিজেরই করতে হয় এই সংসারের কাজের ফাঁকে ফাঁকে। তবে আনন্দের মাঝেও আছে আক্ষেপ। মাটি, খড়, রং সহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে অনেক, সেই তুলনায় বাড়েনি কারিগরদের মজুরি। তাই মৃৎশিল্পীদের দাবি উপকরণের দাম কমানো এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার। অত রঙের দাম অনেক বাইরে গেছে, একটু কম থাকলে আমাদের জন্য ভালো হয়। বৃহস্পতিবার দিনে বাড়িতে প্রতিমা নিয়ে যাব, আজকে 2-1টা নিব, এইভাবে চলতে আসছি। এদিকে পূজা আয়োজন ঘিরে মণ্ডপগুলো প্রস্তুত। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক বলে জানায় পূজা উদযাপন কমিটির সদস্যরা। আমরা শরীয়তপুরের পুলিশ প্রশাসনের সাথে আমরা মিটিং করেছি, বসেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে আমাদের পূজাটি অনুষ্ঠিত করতে সহযোগিতা করবেন। শরীয়তপুরে এবার পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা ও বিভিন্ন ক্লাবে প্রায় 600টি স্থানে সরস্বতী পূজা উদযাপিত হবে। এখন শরীয়তপুর।
বন্ধু থেকে শত্রু সব দিকেই হুমকির তীর ছুড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড দখলের তীব্র বাসনা জন্ম দিয়েছে সবচেয়ে বড় বিতর্কের। এমনকি নিজের লক্ষ্য পূরণে শত্রু মিত্র সবার উপরই শুল্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিবাসন বিরোধী অবস্থানের কারণে বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়ও। এ নিয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। I would get a settlement in 24 hours. 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি আগ্রাসনে জর্জরিত গাজাসহ পুরো বিশ্বেই পর্যায়ক্রমে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদ নিশ্চিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য শুরু থেকেই শুল্ক হুমকিকে করেন প্রধান অস্ত্র। যে কোনো মূল্যে যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্নেও বিভোর ছিলেন ট্রাম্প। এক বছরে 8টি যুদ্ধ বন্ধ করেও 2025 সালে শান্তিতে নোবেল না পাওয়ায় শান্তি নিয়ে আর ভাবতে বাধ্য নয় বলে সম্প্রতি সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। মাদক বিরোধী অভিযানের নামে 2026 সালের 3 জানুয়ারি ভেনেজুয়েলায় নজিরবিহীন মার্কিন হামলা যার বড় প্রমাণও। তেল সমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া এবং শতাধিক নিহতের ঘটনায় হতবাক পুরো বিশ্ববাসী। এর রেশ না কাটতেই ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্ত এবং অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে ফাটল ধরছে ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্পর্কে। মোট কথা, নিজের লক্ষ্য পূরণে শত্রু মিত্র কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ট্রাম্প। এসবের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্য যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বিশ্ব ব্যবস্থাকে তিনি সবচেয়ে বেশি তছনছ করে দিচ্ছেন বলেও মনে করছেন সমালোচকরা। এমনকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার 1 বছরেই বিশ্ব শৃঙ্খলাও ভেঙে দিয়েছেন বলে শিরোনাম হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। Immediate negotiations to once again discuss the acquisition of Greenland by the United States. এমন তীব্র সমালোচনার মুখে জোর করে গ্রিনল্যান্ড দখলের সংখ্যা উড়িয়ে দিলেও পৃথিবীর বৃহত্তম দ্বীপটির মালিকানা পাওয়ার বাসনায় অনড় ট্রাম্প। তবে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে ঝুঁকির সংখ্যা এখনও উড়িয়ে দিচ্ছেন না ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ন্যাটো প্রধান এন্ডার্স ফগ রাসমুসেন। এমনকি ট্রাম্পকে তোষামত করার সময়ও ফুরিয়ে এসেছে বলে মনে করেন তিনি। Against this Trumpism. The time for flattering is over. It doesn't work. এদিকে গাজা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নামে পিস বোর্ড গঠন করেও বিতর্কের জন্ম দিয়েছেন ট্রাম্প। অকেজো উল্লেখ করে জাতিসংঘের বিকল্প হিসেবে ঘোষণা দিয়েছেন গাজা বোর্ড অব পিসকে। আর আপত্তি থাকা সত্ত্বেও ট্রাম্প গঠিত বোর্ড অব পিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যোগ দেবেন এমন খবরে সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয়, ভেনেজুয়েলার পর মেক্সিকো ও কলম্বিয়াতেও সামরিক হস্তক্ষেপের চিন্তা করছেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। এমনকি বিক্ষোভ চলাকালে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধেও হামলার হুমকি দেন ট্রাম্প। কিছু হলেই বল প্রয়োগের হুমকি, বিতর্কিত পররাষ্ট্রনীতি, শুল্ক ও অভিবাসন নীতি নিয়ে সিদ্ধান্তে কেবল দেশের বাইরেই নয়, যুক্তরাষ্ট্রেও ট্রাম্পকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। সম্প্রতি মিনিয়াপলিসে অভিবাসীদের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে 37 বছর বয়সী এক নারী অভিবাসী নিহতের ঘটনায় মার্কিন মুলুক জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বিক্ষোভের উত্তাপ দিন দিন বাড়লেও লোক দেখানো সহানুভূতিটুকুও দেখাচ্ছে না ট্রাম্প প্রশাসন, উল্টো দমনপীড়নের মাত্রা আরও বাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ন্যাটোর সঙ্গে চুক্তির একটি রূপরেখায় একমত হওয়ার পর শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলেন ট্রাম্প। আর পুতিন বলছেন গ্রিনল্যান্ডের মূল্য হবে $200 থেকে $250 মিলিয়ন। গ্রিনল্যান্ড দখল নিয়ে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ইউরোপের বেশ কিছু দেশের উপর 10% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, দীর্ঘমেয়াদী এমন একটি চুক্তি হচ্ছে যা নিয়ে সবাই খুশি হবে, তবে চুক্তির বিস্তারিত কিছুই জানাননি তিনি। এ সময় বল প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের সংখ্যাও উড়িয়ে দেন ট্রাম্প। এদিকে গ্রিনল্যান্ড ভূখণ্ডের দাম অনুমান করেছেন পুতিন। যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কার বিক্রির মূল্যের তুলনা করে দাম নির্ধারণ করেছেন তিনি। ট্রাম্পের প্রস্তাবিত গাজা বোর্ড অব পিসের সদস্য হওয়ার জন্য পাকিস্তান সহ 7টি মুসলিম প্রধান দেশ সম্মত হয়েছে। এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও
কাতার জানিয়েছে তারা ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই পর্ষদে ইসরায়েল যোগ দেওয়ার কথা আগেই নিশ্চিত করেছে। গাজার শান্তি বোর্ডে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছে রাশিয়াও। রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, যুক্তরাষ্ট্র জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে $1 বিলিয়ন শান্তি পর্ষদে দিতে প্রস্তুত মস্কো। বোর্ড অব পিস মূলত হামাস ইসরায়েলের 2 বছরের যুদ্ধের অবসান এবং পুনর্গঠন তদারকিতে সহায়তার লক্ষ্যে গঠিত। যদিও এর প্রস্তাবিত সনদে ফিলিস্তিনি ভূখণ্ডের কথা উল্লেখ নেই, তবে গাজার স্থায়ী যুদ্ধবিরতি সুসংগত করা, পুনর্গঠন সমর্থন এবং শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে সৌদি আরব সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো। যুক্তরাষ্ট্র গৃহহীনতা দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী সামাজিক সমস্যা। আবাসন সংকট, বেকারত্ব এবং ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার ব্যয় সব মিলিয়ে দিন দিন আরও ঘনীভূত হচ্ছে সংকট। এর মধ্যেই সরকারি সহায়তা কমে যাওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। চলতি বছর স্থায়ী আবাসন সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যা 1,70,000 মানুষকে নতুন করে গৃহহীন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের চিত্র এটি। ছেঁড়া ফাটা তাঁবু ও অস্থায়ী ঝুপড়িতে ভরা এই জরাজীর্ণ এলাকাটিতে ছন্নছাড়া জীবন এখন অনেক যুক্তরাষ্ট্রবাসীর। কেউ কেউ আবার হেল্প লিখে সাহায্যের আশায় দাঁড়িয়ে আছে অলিতে গলিতে। Pues prácticamente donde sea es peligroso, simplemente como vivías es lo que cuenta. দেশটিতে গৃহ সংকট দিন দিন তীব্র হচ্ছে, যার পেছনে সাশ্রয়ী আবাসনের অভাব, উচ্চ বেকারত্বের হার, স্বাস্থ্য ব্যয় এবং সামাজিক বৈষম্যকে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে। এর মধ্যেই সরকারি সহায়তা কমে যাওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। গেল বছরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে শহরের রাস্তাগুলো থেকে গৃহহীনদের উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তথ্য বলছে 2024 সালে দেশটিতে গৃহহীন জনসংখ্যা রেকর্ড 7,70,000-এ পৌঁছায়, যা ইতিহাসের সর্বোচ্চ এবং আগের বছরের চেয়ে প্রায় 18% বেশি। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের গৃহহীনদের উচ্ছেদ করার পরিকল্পনা সংকটকে আরও বাড়িয়ে দিবে বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। People who are homeless are much more likely to be the victims of crime. The folks out here are extremely high risk for being assaulted, for being harmed, for severe medical issues on the street. We have lots of folks who die out here every single day because we are not providing adequate care as a society for them. মার্কিন সরকার 2026 সালে স্থায়ী আবাসন সহায়তার অর্থায়নকে অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে, যা আরও 1,70,000 মানুষকে গৃহহীন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। People get shot. The homeless people will get shot sleeping or set on fire, because of revenge, money owed for drugs, someone disrespected them. এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের মধ্যেও বেসরকারি সংস্থাগুলো তাদের সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে এমন গৃহহীনদের সেবায় এগিয়ে আসছে এনজিও কর্মীরা। We can build houses for people and we can build low-income housing for people, but I think that it's more important to step back and understand why this is happening and actually create a system where we can build lives for people. যদিও এনজিওগুলো সীমিতভাবে সহায়তা দিচ্ছে, তবু মানসিক অসুস্থতা, মাদকাসক্তি ও কাঠামোগত সমস্যার কারণে সংকট সমাধানে অগ্রগতি খুবই কম। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় রিটন দাসদের পরিবর্তে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। অবশ্য ভেন্যু পরিবর্তনের ইস্যুতে পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত ভোটাভুটিতে হেরে গেছে বাংলাদেশ। এখন বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আরও 1 দিন সময় দিয়েছে আইসিসি। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। অস্থিরতা, জল্পনা কল্পনা কিংবা টানাপোড়েনের অবসান, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় আসন্ন টি-20 বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। আইসিসির আজকের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে এমনটাই। অনিশ্চয়তা আর পেন্ডুলামের মতো ঝুলন্ত অবস্থায় থাকা বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করতে বুধবার বিকেল 4:30টায় বৈঠকে বসে আইসিসি, যেখানে আইসিসির সব পূর্ণাঙ্গ দেশ উপস্থিত ছিল। তবে ভেন্যু পরিবর্তনের ইস্যুতে আলোচনা শেষে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে জানিয়ে দেয় নো আদার ইফ অ্যান্ড বাট, অর্থাৎ ভেন্যু পরিবর্তনের বিষয়ে নানা জল্পনা কল্পনার ইতি ঘটছে এখানেই। বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে টাইগারদের।
বাংলাদেশ অংশগ্রহণ না করলে বিকল্প দল হিসেবে বাছাই পর্ব থেকে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা হবে। তবে সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে আরও একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার একদিন পরেই ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দেন ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। সঙ্গত কারণেই বিসিবি সেই সিদ্ধান্তে সম্মতি জানায়। তবে আইসিসি বলছে মুস্তাফিজ ইস্যুর সাথে জাতীয় দলের ইস্যুর কোনো সম্পর্ক নেই। এমনকি আইসিসির দাবি ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সংবাদকর্মী কিংবা সমর্থকদের জন্য নিরাপত্তার ঝুঁকি নেই। বিকল্প ভেন্যু হিসেবে শুরু থেকেই শ্রীলঙ্কার নাম আসলেও আইসিসির ভাষ্য, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মেনে নিলে নাকি প্রশ্ন উঠত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির নিরপেক্ষতা নিয়েই। এমনকি আইসিসির ন্যায্যতা ও সততা ঝুঁকির মুখে পড়বে। সব মিলিয়ে আইসিসি দাবি করছে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশগ্রহণ করাতে সব ধরনের চেষ্টাই তারা করেছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড়। তাই বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতার সমাধানে আইসিসি এবার সরাসরি বল ঠেলে দিয়েছে বিসিবির কোর্টেই। একদিকে আইসিসির শীতল অবস্থান, অন্যদিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। এখন কোন দিকে যাবে বিসিবি? সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন। বিচ হ্যান্ডবলে দেশে প্রিমিয়ার লিগ থাকলেও ক্লাবগুলোর পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে সব প্রতিকূলতার মাঝেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু করার আকাঙ্ক্ষা দলের সেরা খেলোয়াড় খোকন মোল্লার। ষষ্ঠ এশিয়ান বিচ গেমস 2026কে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে টিম বাংলাদেশ। ফিটনেস, স্কিল আর কৌশলগত দিকে বাড়তি নজর দিচ্ছে ফেডারেশন। 2016 সালে কমনওয়েলথ গেমসে সাফল্যের ধারা বজায় রাখতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এবছর রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যালেঞ্জও। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বিচ হ্যান্ডবল বাংলাদেশের জন্য তুলনামূলক নতুন হলেও সম্ভাবনার দিক থেকে দারুণ এক খেলা। ফিটনেস, গতি আর স্কিলের সমন্বয়ে এই খেলাটি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এক দেশ থেকে আরেক দেশে বিচ হ্যান্ডবলের ধরন বদলে যায় বালির কোয়ালিটির কারণে। তাই প্রতিটি টুর্নামেন্টেই খেলোয়াড়দের মুখোমুখি হতে হয় নতুন চ্যালেঞ্জে। 2016 সালে কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন সংযোজন হলেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা বিচ ন্যাশনাল লিগ করব, বিচ স্কুল পর্যায়েও যাবে। তখন ইনশাল্লাহ আস্তে আস্তে এই খেলাটা প্রচার ঘটে পড়ে। তখন ইনডোর হ্যান্ডবলে যেমন সারা বাংলাদেশের সব এজ লেভেলের প্লেয়ারদের পার্টিসিপেন্ট থাকে, এটাতেও হয়ে যাবে। 2026 সালে এশিয়ান বিচ গেমস, এরপর ইসলামিক সলিডারিটি গেমস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার লক্ষ্য। তবে বড় চ্যালেঞ্জ এখনো আর্থিক নিশ্চয়তা। দেশে প্রিমিয়ার লিগ থাকলেও নেই ব্যক্তিগত কোনো চুক্তি, আর ক্লাবগুলোর পক্ষ থেকে নেই সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস। প্রিমিয়ার লিগে আমাদের ক্লাবগুলো খণ্ডকালীন সময়ের জন্য প্লেয়ারদের সাথে কন্ট্যাক্ট করে। টোটাল আমরা 10 জন নিয়ে যাচ্ছি। আমাদের এখন আর কি প্লেয়ার আছে ক্যাম্পে 16 জনের মতো। কমনওয়েলথ গেম খেলে আসছি, ওইখানে আমাদের টিম ভালো করছে। আমরা ইন্ডিয়াকে হারাইছি। এটা আমাদের জন্য আসলে একটা স্বপ্ন দেখার মতো। যদি আমাদের ফেডারেশন থেকে বা আমাদের সরকার যদি চায়, তাহলে আমাদেরও বিচ হ্যান্ডবলে ক্যারিয়ার করা সম্ভব। ইনশাল্লাহ এবার আমরা চেষ্টা করব যে আমরা যেন অবশ্যই ভালো কিছু করে আসি। ইনডোর হ্যান্ডবলের তুলনায় বিচ হ্যান্ডবল শারীরিকভাবে ভিন্নধর্মী। ক্যাম্পারদের 360 ডিগ্রিতে শুট করতে হয়। বালির উপর দ্রুত মুভমেন্টে দরকার মাল্টি ফিটনেস। তবে ইনডোর হ্যান্ডবলের খেলোয়াড়দের জন্য এই খেলায় মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ বলেই মনে করছেন কোচিং স্টাফরা। ফিটনেসের যে আমাদের স্ট্রেংথ, ইন্ডুরেন্স, তারপরে আপনার স্পিড, অ্যাজিলিটি, এটা টোটালি কম্প্যাক্ট একটা প্লেয়ারের মধ্যে থাকতে হবে। এটা টোটালি একটা মাল্টি প্যাকেজ থাকার লাগবে। দেন এখানে প্লেয়াররা সুপার পারফর্ম করতে পারবে। তাছাড়া বিচ হ্যান্ডবলে পারফর্ম করা ডিফিকাল্ট হয়ে যাবে। কমনওয়েলথের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন এশিয়ান বিচ টুর্নামেন্টে বড় কিছু স্বপ্ন দেখছে টিম বাংলাদেশ। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করবো এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সিলেটের হযরত শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি থেকে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের। সকাল 11টায় জনসভা, নেতাকর্মীদের স্লোগানে মুখর সমাবেশ স্থল। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছে জামায়াত। 3 নেতার মাজারে ওসমান হাদির কবর জিয়ারতের পর মাঠে নামবে এনসিপি। ঋণখেলাপি হয়েও আইনের ফাঁক ফোকরে
পার পেলেন ৪৫ প্রার্থী। ইসিরও সংশ্লিষ্টতা দেখছেন, বিশেষজ্ঞরা আস্থা ধরে রাখতে লাগাম টানার তাগিদ। থাকলেই সে ব্যাংকরাপ্ট থেকে উঠে আসে না, এটা একটা সীমিত সময়ের জন্য প্রোটেকশন একটা অর্ডার। এই প্রোটেক্টিং অর্ডারটা দিয়ে তাকে ব্যাংকরাপ্ট থেকে বাইরে আনার কোনো সুযোগই নাই। বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে বাংলাদেশকে, না হলে জায়গা পাবে স্কটল্যান্ড। আজকের মধ্যে সিদ্ধান্ত নিতে সময় বেঁধে দিল আইসিসি। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।